আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এসে হাজির হয়েছি। নীতি নির্ণয় না দুর্নীতি, নীতি একদিকে, দুর্নীতি অন্যদিকে, এই নিয়েই আমরা আপনাদের সামনে বিভিন্ন পর্ব নিয়ে আসছি এবং বিভিন্ন মানুষজনকে নিয়ে আসছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। তারা বিশ্লেষণ করছেন এবং তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরছেন। আজকের পর্বে নীতি নির্ণয় না দুর্নীতিতে খুব একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। সবকটা পর্ব ইন্টারেস্টিং বিভিন্ন দিক থেকে। আজকের পর্বে আমরা প্রথমেই আপনাদের সামনে কয়েকটা তথ্য দিয়ে রাখবো। কী তথ্য? আরজি করে যে অগাস্ট মাসে, মানে 2024 অগাস্ট মাসে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ আমরা বিভিন্ন সময় করেছি, আপনারা করেছেন, সংবাদ মাধ্যমের কর্মী হয়ে আমি এবং আমরা প্রত্যেকে করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্যাতিতা অভয়া তিলোত্তমা, তাকে যেভাবে আমরা ডাকি না কেন, তার বাবা এবং তার মা, তাদেরকে নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। আগেও হয়েছে, এখন পেসটা বেড়েছে, অর্থাৎ জোরে হচ্ছে, খুব তাড়াতাড়ি চলছে পেসটা। প্রশ্ন হচ্ছে যে অভয়ার বাবা মা, কি তিলোত্তমার মা এবং বাবা, তারা তো সন্তান হারা। তারা তাদের একমাত্র সন্তান, যিনি ডাক্তার ছিলেন, আমার আপনার সেবা করতেন সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়, না খুন করে ধর্ষণ করা হয়। ইনভেস্টিগেশন এখনও চলতে থাকবে, কোর্টে মামলাও চলছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভয়ার বাবা মা, তিলোত্তমার বাবা মাকে নিয়ে শাসক দলের নেতা এবং নেত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন, এবং শাসক দলেরই অন্য নেতা নেত্রী তারা কিন্তু বলছেন সন্তান হারা পিতা মাতারকে কিন্তু একটু পাশে থাকা দরকার। আবার পাশাপাশি এরকমও খবর পাওয়া যাচ্ছে, কি এরকমও মানুষজন বলছেন যে অভয়ের বাবা মা কি তাদের রাজনীতিতে আসছেন, সামনেই বিধানসভা ভোট করানো আসছে, তাহলে বিচার পেতে কি তাদেরকে রাজনীতিতে প্রার্থী হতে হবে? কোন দলের প্রার্থী আমরা জানি না, কিন্তু সময় সেটা উত্তর দেবে অবশ্যই। কিন্তু আমাদের আজকের বিষয় সেটা নিয়েই। আশা করি ইন্টারেস্টিং লাগবে আপনাদের দেখতে এই পর্বে আমরা আপনাদের সামনে এনেছি বিরোধী দলের অন্যতম নেতা রামকৃষ্ণ সেনেতী আমার পাশে বসে আছেন। রামকৃষ্ণ বাবু, আপনাকে স্বাগত আজকের পর্বে। আমরা শুরু করলাম অভয়া তিলোত্তমার বাবা মা শেষ পর্যন্ত রাজনীতিতে আসছেন, এটা দিয়ে শুরু করলাম। তার আগে আপনাকে একটু আমি ধরিয়ে দিই যে প্রশ্নের উত্তরটা আমি চাইবো বিরোধী দলের একজন নেতা হিসেবে আপনার কাছে। আপনারা কি সহানুভূতি রাজনীতির জন্যই তার বাবা মার সঙ্গে দেখা করেছেন? আপনাদের বিরোধী দলের নেতা। প্রথম প্রশ্ন উত্তর দিন। না, এটা সহানুভূতি কেন বলবো? প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, এটা তো সকল মানুষের কাছেই অত্যন্ত দুঃখজনক, যার জন্য আমাদের বিরোধী দল নেতা আগেও গেছেন এবং আমাদের অন্যান্য নেতারাও আগে গেছেন, দেখা করে এসছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই গেছেন এক্সেপ্ট শাসক দল। উনি গিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর ঠেলায় পড়ে গিয়েছিলেন, কিন্তু অন্যান্য বহু নেতানেত্রী গেছেন, তারা পাশে থেকেছেন, তার পাশে আমরা এখনও আছি। বিচার চলছে, দেখা যাক, আমরা সুবিচারের আশায় আছি। তবে যে রেজাল্ট এখনও পর্যন্ত আমরা পেয়েছি, এই রেজাল্টে আমরা খুশি নই। আমরা চাই যে আরও কারা, একা সঞ্জয় নয়, আরও যারা জড়িয়ে আছে তারা প্রত্যেকে আতস কাছের নিচে আসুক, তারা প্রত্যেককে ইনকোয়ারি করা হোক এবং উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হোক, এটাই আমরা চাই। এটা আমাদের দলের কাছে খুব পরিষ্কার। সেখানে কোনো সহানুভূতির ব্যাপার নেই, মৃত্যুকে নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। বেশ, মৃত্যুকে রাজনীতি করার শুধু এটা নিয়ে আসবো বা পরবর্তীকালে আবার। তার আগে কুম্ভ মেলা তো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ নিয়ে আমরা প্রত্যেকে জানি, এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেখানে কোটি কোটি মানুষজন গিয়ে পুণ্য স্নান করতে যায়, তাই না? তা সেখানকার যা প্ল্যানিং, ওরকম একটা বড় ইভেন্ট অর্গানাইজ করতে যে প্ল্যানিং লাগে, আপনি জানেন 30 জন মানুষ মারা গেছেন, জানি না আলটিমেটলি আরও কত ক্যাজুয়ালিটি হবে। কেন হলো? সরকার তো আপনাদের, একদম সরকার আমাদের, ডবল ইঞ্জিন সরকার আপনারা বলবেন হয়তো আরও পরে। তো যেটা বলে, দেখুন, যেখানে 30-40 কোটি লোকের সমাগম হয়েছে, সেখানে এই ঘটনাটি ঘটেছে। আমি বলছি না এটা খুব ন্যাচারাল, আমি কখনোই বলবো না। যেটা হয়েছে একটা দুর্ঘটনা, না হলেই ভালো হতো, এবং কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। এটা হলো কেন? দায়ভার কার? দেখুন, দেখে 30-40 কোটি মানুষ, যেখানে হয়তো কোনো সমস্যা ছিল, সমস্যা হয়ে গেছে, যে সরকার পক্ষ বা কোনো পক্ষ যেটাকে খেয়াল করতে পারেনি। দেখুন, দুর্ঘটনা তো বলে আসে না, হঠাৎ হয়ে যায়, ঠিক আছে? তো এরকমই কোনো ঘটনা ঘটে গেছে, মাইকে প্রচার করা হচ্ছে যে বহু লোক আসছে, আপনারা সাবধানে থাকবেন, ঠিকভাবে চলুন। তারপরও একটা বড় রাশ চলে আসে, যেখানে পদবিষ্ট কিছু মানুষ মারা গেছে। তো এখানে আমার একটাই কথা, যে আজকে যেভাবে বিরোধীরা
এটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। যেহেতু রাজ্যটা যোগীর রাজ্য, যেভাবে যোগীর বদনাম করার জন্য বা উত্তরপ্রদেশ সরকারের বদনাম করবার জন্য বিরোধীরা উঠে পড়ে লেগে জাস্ট এটা করছে। দেখুন, মৃত্যুকে নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। যেটা হয়েছে আবারও বলি, অত্যন্ত দুঃখজনক। কালকে নরেন্দ্র মোদীজি যোগীজিকে 5 থেকে 6 বার ফোন করেছেন, অমিত শাহজি ফোন করে খবর নিয়েছেন, উনি টুইট করেছেন, শোকবার্তা পাঠিয়েছেন এবং যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থাও উনি করেছেন। কিন্তু যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এটাকে নিয়ে মানে প্রোপাগান্ডা করছে, যেভাবে উত্তরপ্রদেশ সরকারকে বদনাম করছে, এটাকে রাজনীতি করছে। বেশ, আপনি যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের কথা বললেন, আপনাকে একটা প্রশ্ন করে, আপনি গঙ্গাসাগর গেছেন? মানে এমনি মানে যখন আপনার বয়স কম ছিল কিংবা? হ্যাঁ, কোনো সময় গিয়েছিলাম। ওকে, তো গঙ্গাসাগর আপনি যখন গেছিলেন আর এই রিসেন্ট গঙ্গাসাগরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেঞ্জেস করেছেন। তো গঙ্গাসাগর মেলার তো প্রচুর মানুষজন আসেন, তো সেখানকার প্ল্যানিং আমি বলছি না, আমি তুলনা করছি না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন গঙ্গাসাগর মেলা কিভাবে অর্গানাইজ করেছে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনার ব্যাখ্যা? দেখুন, যেখানে 3 কোটি 4 কোটি লোক আর যেখানে 30 কোটি লোক, আপনি বললাম যে আমি কম্পেয়ার করছি না, কোনো তুলনায় চলে না, ঠিকই বলেছেন। আজকে দেখুন, একটা পোস্তায় কয়েকদিন, আপনি জানেন কয়েকদিন আগে পোস্তায় একটা ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল, তাই তো? না, আগে আপনি মেলাটা বলি, ক্লারিফিকেশন দিন, তারপর আমি ব্রিজে। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা দেখুন, দুর্ঘটনা এখানে ঘটেনি, ওখানে ঘটে গেছে, কি করার আছে? না, তাহলে প্ল্যানিং কি প্ল্যানিং আছে? প্ল্যানিং কি আছে? এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করতে আপনার যেখানে ডবল ইঞ্জিন সরকার, আপনি নিজেই বললেন, সেখানে ব্যর্থতা। এই যে এতগুলো মানুষ মারা গেল, তার মধ্যে আমাদের রাজ্যের মানুষ আছে, দায়ভার নেবেন না? এই নিয়ে অলরেডি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তদন্ত করছেন। এটা ইচ্ছাকৃতভাবে করানো হলো নাকি কেউ হটে গেল, এই নিয়ে তদন্ত চলছে। হতেই পারে তো, যেভাবে বিরোধী দল আঙুল তুলছে, আমাদের তো সন্দেহ হচ্ছে ঘটনাকে ঘটিয়ে দিল কিনা, না কোনো নাশকতা হলো কিনা। নাশকতা হলো বলছেন আপনি? হ্যাঁ, আমার দেখতে হবে যেভাবে চারদিক থেকে মানে বিদেশি শত্রু চারদিক থেকে ঢুকে পড়ছে, এই মেলার প্রাঙ্গণে 2-1টা ঢুকে পড়ে এরকম ঘটনা ঘটেই হতেই পারে। না হলে কি? এই নিয়ে তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি দেখছে তদন্ত করে যে কেন ব্যাপারটা ঘটলো। মানে আপনি ঘুরিয়ে বলছেন কুম্ভে নাশকতা, না নাশকতা, তাই তো বলছেন? না, নাশকতা বলতে ওভাবে ওই অর্থে বলতে চাইছি না। দেখুন, অনেক যেভাবে অনুপ্রবেশ হচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, ত্রিপুরাতে, কিছুদিন আগেও দিল্লিতে, মহারাষ্ট্র দেখলেন সৈফ আলী খানের বাড়িতে অনুপ্রবেশীরা ঢুকে পড়ছে। এইভাবে 2-1জন ঢুকে পড়ে এরকম কোনো ঘটনা ঘটালো নাকি সত্যি নিছক দুর্ঘটনার মতো ঘটে গেল? সেই নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অলরেডি তদন্ত কমিটি গঠন করেছে, তারা তদন্ত করছে, রিপোর্ট খুব শীঘ্রই চলে আসবে, আমরা বুঝতে পারবো কেন এটা হলো। যদি সরকারের কোনো খামতি থাকে দেখতে হবে আমাদের খামতি কেন হলো, এগুলো তো রেকটিফাই করতেই হবে। বেশ, রেকটিফিকেশনের ক্ষেত্রে বলি, অখিলেশ যাদবকে তো আপনি চেনেনই। অখিলেশ যাদবজি বলছেন কি যে আপনাদের দলের নেতারা, বিজেপির দল নেতারা ওয়ার্ল্ড ক্লাস প্ল্যানিং নিয়ে কাজ করেন এবং তারা প্ল্যান করে কাজ করেন, কিন্তু সেক্ষেত্রেও এত হাইটেক প্রযুক্তি এবং এত ওয়ার্ল্ড ক্লাস প্ল্যানিং এর পরও এই দুর্ঘটনা। রামকৃষ্ণবাবু, দেখুন, হাইটেক প্রযুক্তি, হাইটেক টেকনোলজি সব ঠিক আছে, কিন্তু দুর্ঘটনা ঘটে আপনি কি করতে পারবেন? এটা যদি করার থাকে না, সেটা আপনার কথা আমি একমত, ঠিক, কিছু করার থাকে না, কিন্তু না ঘটে তার তো আবার প্রিকশন নিতে হবে। হ্যাঁ, প্রিকশন নেওয়া হয়েছে, যথেষ্ট নেওয়া হয়েছে। কোথায় কি ফাঁক ফোকর ছিল সেটাই তদন্ত করা হচ্ছে এখন, সেটা আর করতে হবে কেন ব্যাপারটা ঘটলো। এভাবে তদন্ত না করে কিছু বলা সম্ভব না। আর যারা পশ্চিমবঙ্গে বসে বারবার উত্তরপ্রদেশের গভর্নমেন্টে, সেই কৃতিত্ব আপনাকে তো দিতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগর মেলাকে অর্গানাইজ করেছে, না গঙ্গাসাগর মেলা বলছেন কেন? এরকম রিলিজিয়াস্টিক মেলা অনেক হয়েছে, সেখানে আপনার কাকদ্বীপের কথা তো মনে পড়বে, পানিহাটির কথা মনে পড়বে, কচুয়াধামের কথা মনে পড়বে, যেখানে বহু মানুষ মারা গেছে। কিন্তু সেখানে কি ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার? পোস্টায় তো ব্রিজ ভেঙে পড়ে গিয়েছিল, খবর নিন, বস্তিবাসীগুলো কিছু সুরাহা করতে পেরেছেন? তো এইগুলো কিছু বলার নেই, এইগুলো একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই নিয়ে তদন্ত, আবার বলছি তদন্ত হচ্ছে, বেশ, তদন্তের রিপোর্ট উঠে আসুক, তারপর। না, আমি আপনাকে আরো দুটো তথ্য একটু দিয়ে রাখি, আমাকে পিছিয়ে থেকে বলা হলো, আমি আপনার দর্শকদেরও দিয়ে রাখবো। দর্শনার্থী যারা গেছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের জল দেওয়ার মতো মানুষ নেই, এবং রাস্তা, প্রত্যেকে তো বিভিন্ন জায়গা থেকে এসছেন, দেশ বিদেশ, গ্রাম শহর, বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের রাস্তা চিনি দেওয়ার মতো কিন্তু মানুষ নেই। এত মিসপ্ল্যানিং কি করে হলো? সেখানে প্রত্যেক জায়গায় পুলিশ ব্যারিকেড করা রয়েছে, পুলিশের বিভিন্ন রকম কি বলবো ফাঁড়ির মতো করা রয়েছে দেখলাম। আমি
কুম্ভ মেলা শুরুর 1 মাস আগে গিয়েছিলাম এলাহাবাদে, যেভাবে সাজানো গোছানো দেখে এসেছি, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে, বিভিন্ন রকম গেট করা হয়েছে, বিভিন্ন রকম কম্পার্টমেন্টের মতো করা হয়েছে। এর পরেও কেন এটা হলো, এটা আমরাও বুঝতে পারছি না। এক্সটার্নাল শো মনে হয়, মানে বাইরে থেকে যেটা মানুষ দেখতে পেয়েছে। না ঠিক আছে, এখন দেখুন কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে সময় তো লাগবে। এখন হতে পারে যে কোন জল পাচ্ছে না, সমস্যা হচ্ছে, আমি অস্বীকার করছি না। হয়তো অনেকে আপনাদেরকে মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করছে যে আমরা জল পাচ্ছি না, আমরা ফার্স্ট এড পাচ্ছি না, হতে পারে, নেওয়ার কিছু নেই। কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চেষ্টা করছে যাতে এইগুলো ঠিকঠাক ব্যবস্থা করা যায়। না, লাখ লাখ হাজার হাজার মানুষজন আসছে, ক্ষতিপূরণ দিয়ে তো এই ক্ষতিপূরণ হয় না। না, মানুষের ক্ষতি তো আর টাকা দিয়ে হয় না, মানুষের ক্ষতিপূরণ টাকা বিনিময় হয় না। এটা জাস্ট, তো সেক্ষেত্রে আপনাকে তো কনফেস করতে হবে যে এখানে লাখ লাখ হাজার হাজার মানুষ আসছেন, এই ব্যর্থতার দায় উত্তরপ্রদেশ সরকারের। না, এটা ব্যর্থতার দায় আমি কখনো বলতে চাইছি না, কোনো কিছু ব্যবস্থা করা হয়েছে। আবার বলছি, তদন্ত না করে এই কিছু বলা যাবে না এই মুহূর্তে। কেন এটা হলো, কাদের গাফিলতিতে হলো, এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ ব্যাপার। না, যে সরকারে থাকে তারই তো দায়ভার। তাহলে সেক্ষেত্রে তো পদত্যাগ করা উচিত আপনাদের। না না, এখানে তো ইতিমধ্যেই অখিলেশ যাদব তো বলছেন যে আপনাদের বিজেপি নেতা নেত্রীদের পদত্যাগ করা উচিত। দেখুন, এই তো এক মহাবিপর্যয় বলা যায়, মহাকুম্ভে মহাবিপর্যয়। বলুন। না না, মহাকুম্ভের মহাবিপর্যয় সবই ঠিক আছে। আর অখিলেশ সিং যাদব যেটা করতে নেমেছেন, এখন এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। দীর্ঘদিন উনি ক্ষমতার মধ্যে নেই, মানুষের থেকে উনি অনেক দূরে সরে গেছেন। মানুষ তো ভুলেই যাচ্ছে অখিলেশ সিং যাদবটা কে, দুদিন পর প্রশ্ন করবে। সেই জন্য তিনি হাওয়ায় ভেসে থাকার জন্য এইসব আজে বাজে কথা বলছেন। এরকম ব্যাপার কিছু না। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যথেষ্ট সচেতনভাবেই তদন্ত করছে, যাতে কিনা এই মানুষগুলো যাতে আর ফার্দার কোনো ঘটনা না ঘটে। সেই জন্য বিভিন্ন রকমভাবে আরও স্পেশাল কিছু কেয়ার নেওয়া হচ্ছে, যে খবরটা পেলাম এটুকুই। মর্মান্তিক ছবি, আপনি ছবি নিশ্চয়ই দেখেছেন, সংবাদ মাধ্যমে আমরা ছবি দেখিয়েছি দর্শকদেরকে। দেখেছি মর্মান্তিক ছবি, যেখানে মানুষের মৃতদেহ পড়ে আছে, তাদের তারা 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 মহা স্নান করতে গেছিলেন, পূর্ণ স্নান, তারপর এই পরিণতি। রামকৃষ্ণবাবু, এই সাইজ আমাদের রাজ্যের মানুষজন আছেন সেখানে। হ্যাঁ, রাজ্যের বহু মানুষই গেছেন, যে তারা অনেকেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। সমস্যা হলো তারা বিভিন্নভাবে মিডিয়াতে অনেকের সঙ্গে এখনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, তাদের পরিবার আত্মীয় স্বজনরা কন্ট্যাক্ট করতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন না। না না, চেষ্টা করছে। ওখানে বিভিন্ন রকম হেল্পলাইন নাম্বার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ওই লাইনে ফোন করার জন্য বলাও হচ্ছে। এবং আমরা দেখলাম, আমি আজ টিভিতে কিছুক্ষণ আগে মিডিয়ায় দেখলাম যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টও কিছু হেল্পলাইন নাম্বার দিয়েছে। তা আপনাদের রাজ্য থেকে তো বিরোধী দলের হিসেবে আপনাদের দায়িত্ব মানুষজনদের হেল্প 100 বার বলছি যে এই সময় রাজনীতি বন্ধ করে পশ্চিমবঙ্গ সরকার কাজ করুক, ইউপি গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করুক। কি করলে এই মানুষগুলোকে সুরাহা দেওয়া যায়। না, আমি আপনাদের ক্ষেত্রে, আপনাদের প্রধান বিরোধী দল এই রাজ্যে। হ্যাঁ ঠিক আছে, আমি তো বলছি যে আমরা প্রধান বিরোধী দল। এখানে যদি বাংলার মানুষ যারা বিপদে পড়ে আছেন, সেই বিপদাপন্ন মানুষদের কীভাবে বাঁচানো যায়, কীভাবে রেস্কিউ করা যায়, সেই নিয়ে বরঞ্চ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইউপি গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন, সেই রাস্তা বলুন। এইসব না করে শুধুমাত্র যোগীজির নামে আজে বাজে বদনাম করে কোনো লাভ হবে না। এতে মানুষের মানে প্রবলেম বেশি হবে। আমার মনে হয় এর সাথে থেকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা নিষ্পত্তি করা উচিত। বেশ, আমরা আবারও কুম্ভ পরবর্তীকালে ডিসকাশনে আসবো। এবার একটু রাজ্যের দিকে আসা যাক। এই রাজ্যে আপনারা বিরোধী দল, প্রধান বিরোধী দল আপনারা, মানে খাতায় কলমে আছেন। 2026-এ কীভাবে মানুষজন ঠিক করবে। রামকৃষ্ণবাবু, বিরোধী দলের বিরোধী মুখ কেন সামনে আসছে না? এটা কিন্তু আমার প্রশ্ন নয়, এটা মানুষজনের প্রশ্ন। আমরা যখনই যাই বাইরে অন্যান্য অনুষ্ঠান করতে, মানুষজন কিন্তু ওপেনলি আমাদের বলেন, আচ্ছা দাদা বলুন তো আমরা কাকে ভোট দেবো, বিরোধী দলের কে আছে, মুখ কোথায়? তো সেখানে প্রধান বিরোধী দলের মুখই নেই। কেন নেই? মানে এটা দুটো জিনিস হতে পারে। আমি আমার যেটুকু অভিজ্ঞতা মানুষের সাথে কথা বলা হয়েছে, আপনি রাজনৈতিক ব্যাখ্যা দেবেন। এক সেটিং রাজনীতি, যেখানে বিরোধী দল থাকবে না, মানে আড়ালে থাকবে, বিরোধী মুখ আড়ালে থাকবে। দ্বিতীয়, আপনাদের এত লবি, সাব লবি, যে আপনাদের বিরোধী কেউ হতেই পারছে না। দেখুন, আবার বলি, প্রথমেই একটা কথা বলছি, আমরা ব্যক্তি নির্ভর রাজনীতি করি না। আমাদের বিজেপিতে নেতা তৈরি হয়। বিজেপিতে নেতা হওয়ার জন্য কোনো পিসি, কোনো মাসি দরকার লাগে না। বিজেপি বলতে ভাইপো, পিসি এসব থাকলে একটা করে পথ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাই হচ্ছে। বিভিন্ন ভারতবর্ষের রাজনীতি দেখুন, পরিবারের স্ক্যাম থাকলে না, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তার
বাবা বাবা আছে, আছেন যিনি, হ্যাঁ। তিনি তো তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী প্রত্যেকে জানেন কাঁথিতে, তো সেখানেও তো পরিবারতন্ত্র। না না দেখুন, দিব্যেন্দু অধিকারী তার ভাই। বলছি শুনুন, আপনি নিশ্চয়ই খবর রাখেন বা জানেন, মেদিনীপুরে কিন্তু যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়, যখন লক্ষণ সেন সেখানকার একদম হত্যাকর্তার দায়িত্ব পালন করছেন, সেই সময় কিন্তু শিশির অধিকারী ফ্যামিলির একটা অবদান ছিল, যে মমতা ব্যানার্জি যতই বলুক না কেন ওই জায়গাটাকে দখল করার জন্য অধিকারী ফ্যামিলির একটা অবদান রয়েছে সিপিএমকে সরবরাহের পিছনে। আজ নন্দিকা আন্দোলনে কিন্তু মেন কারিগর কিন্তু অধিকারী ফ্যামিলি, তারপর মমতা ব্যানার্জি সেখানে গিয়ে পৌঁছেছেন। ঠিক আছে, আমি যেই ব্যাপারটা বলছিলাম যে আমাদের দলে এরকম লাগে না যে ভালো বাবা থাকলে বিজেপির কোনো নেতা তার ছেলেও পদ পেয়ে যাবে, বা কোনো ভালো পিসি আছে তার ভাইপো একটা ভালো পদ পেয়ে যাবে, এইসব ভারতীয় জনতা পার্টিতে হয় না। আমরা গত একটা নির্বাচন ফলো করলে আমরা দেখতে পাবো, আপনি হরিয়ানা দেখুন, দিল্লি দেখুন, দিল্লির নির্বাচন হবে, আরও একটা জায়গায় নির্বাচন হয়ে গেল, আমরা কিন্তু কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী পদ, কোনো বিরোধী মুখ আমরা আনিনি। কিন্তু আমরা যা কিছু করেছি আমরা সকলে মিলে সামগ্রিকভাবে লড়াই করেছি, সকলকে নিয়ে আমরা লড়াই করেছি। নেতা নির্বাচন হবে, নির্বাচনের পরে নির্বাচনের রেজাল্ট আসবে, আমরা ঠিক করে দেবো যে কে আমার নেতা নির্বাচন হবে, কে নেতার দায়িত্ব পালন করবে, সেই ব্যাপারটা আমরা ঠিক করে নিই। তোমরা আগে থেকেই আমরা কোনো বিরোধী মুখকে আমরা প্রজেক্ট করছি না, আমরা করি না, এটাই আমাদের বিজেপি স্ট্যান্ড। বেশ, পরবর্তী প্রশ্ন করি, হয়তো প্রশ্নটা আপনার কাছে আনএক্সপেক্টেড হবে। আপনারা আসল প্রতিপক্ষ কে এই রাজ্যে? আপনাদের আসল প্রতিপক্ষ কে বলুন তো? বাম কংগ্রেস জোট নাকি তৃণমূল কংগ্রেস? এই ভেবে বলবেন। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস, এখানে বাম কংগ্রেস কি কোনো ফ্যাক্টর? কত পার্সেন্ট ভোটার আছে? আর এই পশ্চিমবঙ্গে যখন আপনাদের কেন্দ্রীয় নেতারা তো প্রথম বলছেন যে লেফট যেন কোনোভাবে পাওয়ারে না আসতে পারে, ক্ষমতা না আসতে পারে। লেফট কিছু নেই, এই কথা লেফট কেন বলবে? কিছু নেই যাতে তাকে নিয়ে ভাব কি? 0+0 শূন্যই হয়, শূন্যর সাথে কত যোগ করলে 100 হবে না। কংগ্রেস শূন্য, সিপিএমও শূন্য, তো শূন্যকে নিয়ে ভেবে মনস্ক করে লাভ নেই। আমাদের লড়াই মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই, আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হচ্ছে আমাদের। এখানে কংগ্রেস সিপিএম বলে কিছু নেই, সর্বভারতীয় স্তরে আমরা কংগ্রেসের সাথে লড়াই করবো। আর সিপিএম তো সর্বভারতীয় স্তরে কিছু নেই, তারাও ফাঁকা হয়ে গেছে, তাদের নিয়ে আলোচনা করে লাভই নেই। আমাদের লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এখানে আর কেউ ডায় বায় কেউ নেই। কিন্তু এত দুর্নীতি, এত মানুষের প্রতিবাদ, বিশেষ করে আরজিকর মুভমেন্টের পরও আপনি কি একই কথা বলবেন? আপনি দেখেছেন কত মানুষ রাস্তায় নেমেছে, আমরা প্রত্যেকে জানি সেটা, এবং সেটা আপনিও প্রত্যক্ষ করেছেন, আমিও প্রত্যক্ষ করেছি, এরপরও আপনি বলবেন একথা? হ্যাঁ, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে, এবং সম্পূর্ণভাবে কোর্টের নির্দেশে এই তদন্তগুলো কিন্তু হচ্ছে। তো রেজাল্ট আসবে, আমরা খুব আশাবাদী ভালো রেজাল্টই কিছু আসবে, এবং যারা এই অন্যায় কাজ করেছে তারা প্রত্যেকেই ধরা পড়বে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। কিন্তু মানুষজন কি বলছে জানেন? এই যে আরজিকর নিয়ে আপনি যে এক্ষুনি বললেন, যেটা মানুষজন বলছেন, এ তো সিবিআই যেভাবে শুরু করেছিল আমরা প্রত্যেকে জানি, তাদের তখন প্রোঅ্যাক্টিভনেস আর এখন স্লথ কচ্ছপের থেকেও কম। তা তো চার্জশিট দিতে পারছে না, দেখুন সিবিআই চার্জশিট দিতে পারছে না, এবং কোর্ট শোকজ করছে সিবিআই কে দুর্নীতি মামলায়, আরজিকর দুর্নীতি মামলায়। আপনি বোধহয় জানেন আজকের আপডেট, কোর্ট সিবিআই কে শোকজ করছে। ভাবতে পারছেন? হতে পারে কেন্দ্রীয় সংস্থা, অবশ্যই দেখুন কেন্দ্রীয় সংস্থা, সিবিআই একটা অটোনমাস বডি, সিবিআই কি করবে সিবিআই বলতে পারবে, সিবিআই সম্বন্ধে আমি বেশি বলতে পারবো না, কারণ সিবিআইয়ের মুখপাত্র আমি নই। কিন্তু যেহেতু আপনি বলছেন কেন্দ্রীয় সংস্থা, সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ আলাদাভাবে এরা কাজ করে, এবং যেহেতু সিবিআই কাজ করছে একদম কোর্টের নেতৃত্বে কাজ করছে, কোর্টের নির্দেশে কাজ করছে, তাই সিবিআইয়ের ভালো মন্দ তো কোর্ট বলবেই। তারা যে সৎ গতিতে চলে, কোর্টের ধমক তাকে খেতে হবে, ঠিকমতো করলে কোর্ট তাকে বাহবা দেবে। এই তো আমরা এটাই আশা করি, সিবিআই খুব তাড়াতাড়ি তদন্ত নিষ্পত্তি করুক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এটা আমরা প্রত্যেকে, আপনি যেমন চাইছেন আমরাও চাইছি, বাংলার মানুষও চাইছে, এখানে আমাদের কোনো ভিন্ন মত নেই। ভবিষ্যৎ কি আপনাদের এই রাজ্যে? আপনাদের আগামী দিনে কয়েক মাস পর যে ভোট, কি আপনাদের পরিকল্পনা, কি কোন এজেন্ডা, কি এজেন্ডা মানে কি বলতে চাইছেন? দেখুন একটা কথা বলি, পশ্চিমবঙ্গ মানুষকে বিশ্বাস অর্জন করতে তো আমাকে কিছু কাউন্টার করতে হবে। দেখুন লক্ষ্মীর ভান্ডার, যেগুলো সরকারি প্রকল্প আছে, যেখানে মানুষ অভূতপূর্ব সারা আমরা দেখে আসছি, কাউন্টার করবেন কি করে? একটা কথা বলি, আগে মানুষের এসব দান খয়রাতি যেমন হচ্ছে চলুক, এই নিয়ে কিছু কথা বলছি না, আগে মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের শিল্পের কি অবস্থা? লাস্ট 15-20 বছর কোনো শিল্প নেই,
শিক্ষার কি অবস্থা, পাস ফেলে পাতা তুলে দিল, শিক্ষাটাকে শেষ করে দিল, শিক্ষা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্বাস্থ্যের কি অবস্থা, সরকারি হসপিটালগুলো দেখুন, সেলাইন কাণ্ড দেখুন, সেলাইনের মধ্যে বিষ, ওষুধে ভেজাল। আগে মানুষের বেঁচে থাকার যে অধিকার, মৌলিক অধিকার, সেইগুলোকে আগে নিশ্চিত করতে হবে, তারপর আপনার দান খয়রাতি রাজনীতি হবে। আমরা এসে আগে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করি, মানুষকে বেঁচে থাকার অধিকারটাকে গ্যারেন্টি দিই, বেঁচে থাকার যে অধিকার তার গ্যারেন্টি নিশ্চিত করতে হবে, তারপর দান খয়রাতি চলবে। তাহলে দেখুন, আপনি নিজে মুখে কিন্তু এক কথা এটা স্বীকার করলেন, নিশ্চয়ই যা যা দুর্নীতি হয়েছে এবং যা যা কেলেঙ্কারি হয়েছে, সেলাইন থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সব এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, যেহেতু রাজ্য সরকার এখানে আছে, আপনি তাই বললেন। তাহলে সেক্ষেত্রে প্রয়াগরাজে কুম্ভ মেলায় যে দুর্নীতি বলবো না, যে ঘটনা ঘটলো, যে আমরা মহাবিপর্যয় হলো, যেখানে গাফিলতি হলো, সেখানে কেন উত্তরপ্রদেশ সরকার দায়িত্ব নেবে না রামকৃষ্ণবাবু? না না, দায়িত্ব নেওয়ার ব্যাপার নেই। দেখুন, একটা ঘটনা ঘটেছে, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমরা অনুরোধ করব উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে, যাতে যে যা হওয়ার হয়েছে ওই মানুষগুলোকে ফিরে আনা সম্ভব না। যে মানুষগুলো মারা গেল তারা তোরা ফিরে আনতে পারবো না। এখন দেখতে হবে তাদের আত্মীয় পরিজনরা যাতে সেই ডেড বডিগুলো ঠিকমতো পেয়ে যায়, ডেথ সার্টিফিকেটগুলো ঠিকমতো পেয়ে যায়, ঠিকমতো ক্ষতিপূরণগুলো পায়, স্নান করতে গিয়ে, এবং তাকে ফিরে যাতে আসতে কিনা হচ্ছে যে কিভাবে, মানুষগুলো ভাবুন। আহত হয়েছেন তাদেরকে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করা হয়, এটা লক্ষ্য রাখুক। আর যাতে বড় কোনো সমস্যা না সৃষ্টি হয়, এই ধরনের ঘটনা না ঘটে, সেইভাবে আরও সচেতন হোক, সেই দিকগুলো আরও দেখুন। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে। বেশ, তাহলে এক্ষেত্রে আপনি বলছেন যে যে মহা বিপর্যয় ঘটেছে, যে কুম্ভ মেলায় যা ঘটলো, এবং আমরা জানি, আমরা সেই ছবি আপনারা দেখেছেন, তো এর এর কিভাবে ক্ষতিপূরণ তো পয়সা দিয়ে হয় না, কখনোই যে না। মানুষ চলে গেছে তাকে আপনি পয়সা দিয়ে ক্ষতিপূরণ তো কোনোদিন হয় না। আগামী দিনে যদি এই ঘটনা না ঘটে, তার জন্য কি পদক্ষেপ আপনাদের সরকার নেবে সেখানে? না দেখুন, নিশ্চয়ই আরও দেখুন, যেহেতু তদন্ত হচ্ছে, তদন্তে ভেসে আসুন ব্যাপারটা, কেন ব্যাপারটা ঘটলো, এত বড় বিপর্যয় কেন হলো, সেটাকে যদি গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেই ব্যাপারগুলোকে দূরে ধরে রাখতে হবে, যাতে এই ঘটনা না ঘটে। যদি কোনো দেখা যায় এই সমস্যার জন্যই ঘটনাটা ঘটেছে, তাই সেই সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থাই গভর্নমেন্টকে করতে হবে, ঠিক আছে? তবেই তো এই ধরনের ব্যাপারে মোকাবিলা করতে পারবো, এই ধরনের বিপর্যয় মোকাবিলা করতে পারবো। বেশ, তাহলে মানুষজন আজকে যারা ধরুন স্বজনহারা, যাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ নেই, করতে পারছেন না, আজকেও চোখের জল ফেলছেন, তারা কি বার্তা দেবেন? আপনি একজন বিজেপির প্রতিনিধি হয়ে এখানে বসে আছেন, যে মানুষজন অনুষ্ঠান দেখবেন, তাদেরকে কি আশ্বস্ত করবেন? এটাই আমরা বলবো, দেখুন, আপনাদের এই মৃত্যু আমরা কখনোই তো আশা করি না, কখনোই কাম্য নয়। আপনাদের সাথে আমরা সমব্যথী, এবং আপনাদের সাথে আমরাও শোকার্ত। আপনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল, এবং আমরা অনুরোধ করব উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে, যাতে আপনাদের যারা স্বজন হারিয়েছেন, যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে আছি। পাশে থেকে যে ঘটনা ঘটে গেছে তার জন্য যদি কিছু করার আমাদের থাকে আমরা নিশ্চয়ই করব, তবে ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে থাকবে, এটুকুই বলতে পারি। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, এবং আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই সঠিক তদন্ত হোক, এবং পয়সা দিয়ে কিন্তু এই ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয়, কারণ পুণ্য স্থানে গিয়ে ফিরে আসা হলো না। এর থেকে বেদনাদায়ক এবং এর থেকে ট্র্যাজেডি বোধহয় আমাদের জীবনে আর হয় না, ভাষায় হয়তো প্রকাশ করা যায় না। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের নীতি নির্ণয় দুর্নীতি চলতে থাকবে, আর আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।